হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আগামীকালকে পড়ানো হয়েছিল কাজ কাজ টপিকের উপর। আজকে পড়ানো হবে শক্তির উপর বিস্তারিত। তো যে কোনো প্রয়োজনে আপনি আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ কথা হবে, ঠিক আছে? তো বুঝছি। তো আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। কালকে আমাদের তো পড়ায় ফেরার আগে আমার একটা ছোট্ট কথা হচ্ছে, যে কোনো পড়া পড়ার আগে আগে পূর্বের পড়াটা মনে রাখার চেষ্টা করব। তাহলে ওইটা আমাদের জন্য সহজ হবে এবং পরবর্তী পড়া বুঝতেও বেশি সহজ হবে। তো কালকে কাজ 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 পড়েছি। তো কাজের উপর যেটা আমরা পড়েছিলাম, কাজের সূত্রটা কি ছিল, ছোট্ট করে একটা রিভাইজ দিই। পূর্বের পড়াটা আজকে একটু রিভাইজ দিয়ে ইনশাল্লাহ আজকে যে যে টপিক শিখবো সেটা হলো গতিশক্তি ও গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক, বিভব শক্তি এবং স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তির যে সূত্রটা আছে এবং শক্তির সংরক্ষণশীলতা। তো আগামী দিন যেগুলো পড়েছি, গতকাল গতকাল যেটা পড়েছি সেটা জাস্ট আজকে একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করব। যেমন কাজ কি? কাজ হচ্ছে বল এবং সরণের গুণফল। কাজ কি? ডাব্লু সমান বল এবং সরণের গুণফল। তারপরে মাত্রাকে কি করব আমরা সবসময় থার্ড ব্র্যাকেটে দিব, যাতে ওইটা দ্বারা মাত্রা বোঝায়। কাজের মাত্রা কি? এম এল স্কোয়ার টি ইনভার্স টু। আর কি কি করেছিলাম? কাজের একক। তাহলে কাজের একক ডাব্লু সমান নিউটন মিটারও হইতে পারে অথবা জুলও হইতে পারে। মোটামুটি গতকালকের একটা মনে রাখার বিষয়। তো যারা এখনো গতকালকে ক্লাসটা করো নাই, আশা করি গতকালকে ক্লাসটা করে এই ক্লাসটা করবে। এটার পর 3 নম্বর ক্লাস হবে। তো খুব সুন্দরভাবে ইনশাল্লাহ এই অধ্যায়টা বিস্তারিতভাবে শেষ করার চেষ্টা করব। তো ঠিক আছে মুসি, আজকের যে টপিক, সেই টপিক হচ্ছে এসএসসি চতুর্থ অধ্যায় কাজ শক্তি ক্ষমতা। এই অধ্যায়টার ভিতরে কাজটা নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমরা শক্তি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আমরা শক্তিকে প্রধানত দুই ভাগে ভাগ করব। শক্তি বিভিন্ন প্রকার হইতে পারে, দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। কি? একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। গতিশক্তি হচ্ছে কাইনেটিক এনার্জি আর বিভব হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? তো একটা গতিশক্তির একটা সূত্র আছে, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি ইকে। কাইনেটিক এনার্জি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। আর বিভব শক্তি ইপি, পোটেনশিয়াল এনার্জি সমান কি আছে? ইপি সমান এম জি এইচ। এই আমাদের দুইটা শক্তির দুইটা সমীকরণ। তো আচ্ছা, গতি শক্তিটা কি আর বিভব শক্তিটা কি? এটা হচ্ছে আমাদের আজকের প্রশ্ন। আচ্ছা, গতি শক্তি হচ্ছে গতির কারণে বস্তু যেই শক্তি হয় বা গতির কারণে বস্তুটি কাজ করার যেই মানে গতির কারণে বস্তুটি যে কাজ করার শক্তি বা সামর্থ্য অর্জন করে, সেটাই মূলত গতি শক্তি। তো এখানে আমার কাছে নোট করা আছে, গতির কারণে বস্তুর যেই শক্তি হয় বা বস্তুর কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকেই গতি শক্তি। তো আমরা গতি শক্তি নিয়ে আগে আমরা পড়বো। প্রথমটা হচ্ছে গতি শক্তি নিয়ে একটু বিস্তারিত পড়ার চেষ্টা করি, তারপরে আসবো আমরা বিভব শক্তি। তো কাকে বলে? কাকে বলে? কাকে বলের ভিতরে কাকে বলে? তো বস্তুর গতির কারণে আমরা লিখি, বস্তুর গতির কারণে বস্তুর গতির কারণে
বস্তুর গতির কারণে যে শক্তি, বস্তুর গতির কারণে যেই শক্তির ফলে বস্তুটি কাজ করে বা করার সামর্থ্য অর্জন করে সেটা হচ্ছে তাকে গতিশক্তি বলে। তাকে কি বলে? তাকে মূলত বলা হয় গতিশক্তি। ঠিক আছে, তাহলে গতিশক্তি বলতে আরেকটা জিনিস আমি যদি চিত্রের মাধ্যমে দেখাই, যেমন ধরেন এটা ভূমি, ঠিক আছে, একটা বস্তু, বস্তুর উপর, এটা একটা বস্তু, বস্তুর উপর কি করা হবে? বল প্রয়োগ করা হবে। বস্তুটির উপর বল প্রয়োগ করার ফলে বস্তুটি, একটা বল প্রয়োগ করলে কি হবে? সরণ ঘটবে। বস্তুটির এস মিটার ধরি, এস মিটার সরণ ঘটে বস্তুটি এ অবস্থায় আসলো। ঠিক আছে, বস্তুটির উপর একটা বল প্রয়োগ করা হলো, এফ নিউটন বল প্রয়োগ করা হলো, বস্তুটি আমার এই দূরত্ব বরাবর এসে, এস দূরত্ব বরাবর এসে এতটুকু। আচ্ছা, আমরা কিন্তু একটা জিনিস পড়েছিলাম, ডাব্লু সমান কাজ, ডাব্লু সমান এফ এস। তো কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং বস্তুটি যদি এস মিটার সরণ ঘটে বা বস্তুটি যদি সরণ ঘটে, তাহলে সেখানে কাজ হবে। তো আমরা কিন্তু আরেকটা কথা মনে রাখতে পারি, যাই শক্তি, এই সরি, যাই কাজ তাই গতিশক্তি, এমন হতেই পারে। যাই শক্তি, যাহাই গতিশক্তি তাহাই কাজ। লিখো, এমনি মনে রাখার কৌশল, মনে রাখো, মনে রাখো যে যাহাই শক্তি তাহা, এই যাহাই গতিশক্তি তাহাই কাজ, সরি, যাহাই গতিশক্তি তাহাই কাজ, যাহাই গতিশক্তি, যাহাই গতিশক্তি তাহাই কাজ। ঠিক আছে, যাহাই গতিশক্তি তাহাই কাজ। তাহলে আমাদের গতিশক্তি আমরা পড়তেছি যে, আমরা গতিশক্তির এই যে সূত্রটা পড়তেছি যে, আমরা জানি যে গতিশক্তি কে সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা কি, তাহলে এটা কি, এটা কেমন হয়ে গেল না যে যাহাই গতিশক্তি তাহাই কাজ? তাহলে আমরা কি গতিশক্তি সমান এটা লিখতে পারি? গতিশক্তি ইকে সমান এফ এস, এফএসই তো, হ্যাঁ ঠিক আছে, কারণ কাজ, কাজ আর গতিশক্তি এক, হ্যাঁ এটাও হবে, এটাও হবে যে গতিশক্তি ইকে সমান এফ এস, গতিশক্তি ইকে সমান এফ এস, এটাও সত্য। তো এইখান থেকে কিভাবে আমাদের এইখানে আসলো সেটাও এখন দেখানো হবে। তো আমরা জানি, আচ্ছা এইটা তো বুঝতে পারলেন যে এফ বল প্রয়োগ করে বস্তুটি যদি সরণ ঘটে এবং এই বস্তুটির মধ্যে যখন সরণ ঘটবে বস্তুটা অবশ্যই গতিশীল হবে, গতিশীল হওয়ার পরেই তো বস্তুটি সরণ ঘটবে। এটা একটা বস্তু আছে, বস্তুর উপর আমি বল প্রয়োগ করলাম, তাহলে বস্তুটা একটা নির্দিষ্ট গতিতে এই পর্যন্ত আসলো। তো এটাই হচ্ছে মূলত গতিশক্তির ফলে হলো। তাহলে আমরা এটা বলতে পারি, যাই গতিশক্তি তাহাই কাজ, গতিশীল হইলে তবেই তো বস্তুটির কাজ হবে, আর কাজ হইলে তবেই তো গতিশক্তি হবে। বস্তুটি যদি স্থির থাকে, এস এর মান যদি 0 থাকে, তাহলে তার কাজ হবে না। তো এবার আমরা দেখব কিভাবে আমাদের গতিশক্তি এফএস থেকে কিভাবে আমাদের সূত্র হাফ হাফ এম ভি স্কয়ার আসলো। ঠিক আছে, তো আমরা এইটুক মুছে দিই, কাকে কাহাকে বলে, কাকে বলে এটা তুলে নিও, ভিডিওটা প্রেস করে তুলে নিও, কাহাকে বলে। ঠিক আছে, হ্যাঁ এইবার আমাদের গতিশক্তি হাফ এম ভি স্কয়ার থেকে কিভাবে এটা আসলো সেটা আমরা এবার দেখি। তাহলে আমরা জানি গতিশক্তি ধরে নিলাম ইকে সমান হাফ এম ভি স্কয়ার, এটা, তাহলে আমরা গতিশক্তি কি পাইছিলাম জানি, এখানে কাজের সমপরিমাণ, গতিশক্তি ইকে, ইকে সমান এফএস, ধরেছিলাম কাজ। তো কিভাবে গতিশক্তি ইকে সমান এফএস থেকে
কিভাবে আমাদের ইকে আসলো সেটা লিখি। আচ্ছা, আমরা গতি অধ্যায়ের একটা সূত্র পড়েছিলাম, মনে আছে না সবার? ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh, মনে আছে? ধরে নিলাম মনে আছে, বা না থাকলেও সমস্যা নাই, আমি তো আছি। এখানে একটা সূত্র আমরা যদি দেখি গতি অধ্যায়ের, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, ঠিক আছে? তো ইউ স্কয়ার মানে কি? ইউ স্কয়ার মানে ধরে নিলাম আদিবেগ শূন্য, কোন বস্তুর আদিবেগ কি? শূন্য। তাহলে ভি স্কয়ার সমান 2gh, না 2as, এখানে বস্তুটি 2as। তো ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, এটা একটা। তো ইউ সমান যদি 0 হয়, আদিবেগ যদি শূন্য হয়, তাহলে কি আসবে আমাদের? ভি স্কয়ার সমান 2as, 2as। এবার ভি স্কয়ার সমান যদি 2as হয়, তাহলে as সমান কি? as সমান ভি স্কয়ার বাই 2, এখানে গুণ আকারে আসলো, এই কোলে আসলে কি হবে? ভাগ আকারে হবে। তাহলে 2as সমান আমাদের ভি স্কয়ার বাই ইউ। এইবার আমাদের দেখেন গতিশক্তি আমরা কি পেয়েছিলাম, মানে গতিশক্তি আমরা বলেছিলাম যাহাই গতিশক্তি তাহাই কাজ, বা যাহাই কাজ তাহাই গতিশক্তি, বিষয়টা একদম সেম। তাহলে এই যে আমাদের গতিশক্তি ইকে সমান এফএস, এই এফএস এ দেখেন একটা জিনিস খেয়াল করেন, এফ সমান কিন্তু এম এ, বল এফ সমান এম এ, আর এখানে এস আছে, এসটা আমাদের থাকলো। এইবার দেখেন আমরা এ সমান কি পাচ্ছি, একটা জিনিস খেয়াল করেন, লাল কালি দিয়ে লিখি। এ এস সমান কি আছে আমাদের? এ সমান ভি স্কয়ার বাই 2। তাহলে আমরা লিখি এ সমান ভি স্কয়ার বাই 2, এম ভি স্কয়ার বাই 2। এইবার এটা গুণ হয়ে যায়, তাহলে এম ভি স্কয়ার বাই, ঠিক গেল নাকি? বোঝা যাবে নি, দাঁড়ান একটু ফাঁকা করে লিখি, মনে হচ্ছে ভিড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা গুণ করলে কত আসে? এম ভি স্কয়ার বাই 2, এটা ঠিক আছে না? এবার 2কে এই পাশে যদি বের করে নিয়ে আসি, তাহলে এর উপরে কিছু নাই, মানে 1 আছে, তাহলে 1/2 আর এম ভি স্কয়ার থেকে গেল গুণন এম ভি স্কয়ার। এই যে আমাদের জাতীয় সূত্র ইকে সমান হাফ এম ভি স্কয়ার, মূলত এইখান থেকে আসলো, যে আমাদের এইখান থেকে, কোনখান থেকে? আমাদের কাজ থেকে আসলো আমাদের গতিশক্তির সমীকরণ। গতিশক্তির সমীকরণ আশা করি পেয়ে গেছি। তাহলে আমরা গতিশক্তি সমীকরণ প্রমাণ করে ফেললাম। ইকে ইজ ইকুয়াল টু, ইকে সমান হাফ এম ভি স্কয়ার, ইকে সমান হাফ এম ভি স্কয়ার। আশা করি এটা বুঝতে পেরেছো যে গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কয়ার কিভাবে আসলো। ঠিক আছে, এই যে গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কয়ার, এটা হচ্ছে গতিশক্তির সমীকরণ। এইবার আমাদের গতিশক্তির সমীকরণ গেল, গতিশক্তি কিভাবে আসলো, কোন জায়গা থেকে আসলো, এটাও বুঝতে পারলাম। এবার আমরা একটা টপিক দেখব যে গতিশক্তির সাথে ভরবেগের কি সম্পর্ক থাকতে পারে। গতিশক্তির সাথে ভরবেগ, আচ্ছা ভরবেগ কাকে বলে কেউ কি পারবেন? ভরবেগ কাকে বলে? ভরবেগ কাহাকে বলে? মুছে দিলাম, ঠিক আছে, তুলে নিও, সবগুলো নোট করে নিও। ভরবেগ কাহাকে বলে? ঠিক আছে, এটা লাগবে না আমাদের, লাগলে পরে লিখব। ভরবেগ কাহাকে বলে? ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? কারণ মনে আছে কি? ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। তো কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে, বেগের গুণফলকে ভরবেগ বলে। বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে ভরবেগ পি যদি ধরি, ভরবেগ পি সমান ভর, ভর কি? এম, এবং বেগ যদি হয় ভি, তাহলে কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে আমাদের ভরবেগ বলে। এইবার আমাদের যেটা শিখবো, এই যেই এটা আসছে ভরবেগের সাথে, এটা আমাদের হয়ে গেছে এতটুকু,
কতটুকু হয়েছে, গতিশক্তি সম্পর্কে একটু জানা হয়ে গেছে, গতিশক্তির সমীকরণ। এবার হচ্ছে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক, গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। তো এইখানে সম্পর্কটা এই রকম হবে যে এইখানে ভরবেগ কি আছে এমভি, আর আমাদের কি আছে এমভি। দেখেন সম্পর্ক প্রায় গড়ে গেছে এদের মধ্যে। দেখেন একটা জিনিস লক্ষ্য করে, মানে ডাল মেকুস কালা হয়ে দেখেন এখানে এমভি আছে, এইখানেও এমভি স্কোয়ার আছে। তো সম্পর্ক যদি আমরা তৈরি করতে চাই, গতিশক্তি আমরা টপিকটা লিখি, গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক, গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা একটা জিনিস দেখেন, গতিশক্তিতে আছে, আমরা গতিশক্তি লিখি, গতিশক্তি কি আছে হাফ এম ভি স্কোয়ার। আর ভরবেগের মধ্যে কি আছে, ভরবেগ পি সমান এম ভি এম ভি, পি সমান এম ভি, ভরবেগ সমান পি সমান এম ভি। আচ্ছা, দুইটার উপর যদি আমরা স্কোয়ার করে দিই, মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তো সম্পর্ক গড়ার জন্য আমরা এর উপরে স্কোয়ার দিলাম এবং এদেরও স্কোয়ার দ্বারা গুণ করলাম, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার, উভয় পক্ষকে স্কোয়ার করলাম, বর্গ করলাম। ঠিক আছে, এইবার আমরা যদি এইদিকে ইকে এর মান যদি রাখি, ইয়া বলতে কে ইকের মানে কি এম কে যদি আমরা স্কোয়ার করি, তাহলে এই এম আর এম মিলে যাবে। দেখেন শুধু এই সম্পর্ক তৈরি করার জন্য ইকে স্কোয়ার করলাম এম কে, তাহলে শুধু এম কে যদি স্কোয়ার করি তাহলে তো মানের পরিবর্তন হয়ে যাবে। যখনই আমরা স্কোয়ার করব ঠিক ওই মুহূর্তে আমরা হচ্ছে স্কোয়ার করলাম এবং তার সাথে এম দ্বারা ভাগ করে দিলাম এবং যা আছে তাই রেখে দিলাম। দেখেন আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, ভাগ করলে এটাই থাকে, একে স্কোয়ার করেছি এবং এম দ্বারা ভাগও করেছি। তাহলে এইবার এটা গুণ হয়ে যাবে উপর উপরে গুণ হয়ে যাবে, তাহলে আমাদের কি হবে, হাফ হাফ নিচে চলে আসলো, এটা নিচে চলে আসলো, এই যে 2 আর এম গুণ হয়ে গেলে কি হয়, দাঁড়ান মুছে একটু সুন্দর করে লিখি, 2 আর এম গুণ করলে হয় 2m, 2 আর এম গুণ করলে হয় 2m, আর উপরে এই দুইটা গুণ করলে হয় এটা আর এটা গুণ করলে হয় এম স্কোয়ার ভি স্কোয়ার, কি হয় এম স্কোয়ার ভি স্কোয়ার। ঠিক আছে, এইবার যদি আমরা এটা মুছে দিই, দিয়ে যদি আমরা লিখি যে এম স্কোয়ার ভি স্কোয়ার, তাহলে আমাদের এইখানে আসবে হচ্ছে, আচ্ছা এই যে পি সমান এম ভি স্কোয়ার যেটা পাইলাম ওইটা আমরা এখানে লিখে রাখি, পি স্কোয়ার সমান এম স্কোয়ার ভি স্কোয়ার। ঠিক আছে, পি স্কোয়ার সমান এম স্কোয়ার ভি স্কোয়ার। এইবার দেখেন পি স্কোয়ারের মান কি আছে, পি স্কোয়ারের মান আছে এম স্কোয়ার ভি স্কোয়ার সমান, আমরা পি স্কোয়ার কিন্তু লিখতেই পারি, তাই না? তাহলে পি স্কোয়ার মান যদি এটা আসে যে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m, তাহলে এটার মান যদি আমরা এটা লিখি তাহলে ভরবেগ এখানে চলে আসলো, তাহলে পি স্কোয়ার সমান 2m। বুঝতে পারছেন? তো এটাই মূলত আমাদের সমীকরণ গেল। তাহলে এই কলেজে এটা টানা হয়নি, এই কলেজে গতিশক্তি আছে, গতিশক্তি ইকে সমান পি স্কোয়ার বাই 2m। বুঝতে পারছেন শিওর যে এইটাই মূলত আমাদের সমীকরণ, গতিশক্তি ভরবেগের গতিশক্তির সাথে গতিশক্তি ও ভরবেগ, গতিশক্তি ও ভরবেগের সমীকরণ ইকে সমান পি স্কোয়ার, এই যে ইকে সমান পি স্কোয়ার বাই 2m, কি পি স্কোয়ার বাই 2m। এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে গতিশক্তি ও ভরবেগের সমীকরণ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এইবার আমাদের গতিশক্তি ভরবেগের সমীকরণ গেল, গতিশক্তি গেল,
এইবার আমাদের আসবে বিভব শক্তি। তো আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো, না বুঝতে পারলে আরেকবার জাস্ট শর্টকাটে বলে দিই, ভি স্কোয়ার গুণ করলে হয় ভি স্কোয়ার। আর এটা এই ফর্মুলা আনার জন্য হচ্ছে যাতে যে ভি স্কোয়ারকে আনতে পারি। এটা হচ্ছে ভরবেগের সূত্র। এটা কি ভরবেগের সূত্র? ভরবেগের সূত্র থেকে উভয় পক্ষকে স্কোয়ার করলে মানের কোনো পরিবর্তন হয় না, স্কোয়ার করেছিলাম। এবং এটা বোঝানোর জন্য এটা কাটলে এটাই থাকে, এটা করলে সমস্যা নাই। দেখেন এবার দেখেন এটা গুণ করলে হয় এম ভি স্কোয়ার, আর এটা গুণ করলে হয় 2m। এম ভি স্কোয়ারের মান কি আছে? এম স্কোয়ার ভি স্কোয়ারের মান আছে, এম স্কোয়ার ভি স্কোয়ারের মান কি আছে? পি। এই যে পি, এম স্কোয়ার ভি স্কোয়ার থেকে গেল পি, এবং এটা থেকে গেল 2m। এইবার এম স্কোয়ার ভি স্কোয়ারের মান যদি 2m থেকে যায়, এবং তাহলে মোট সূত্রটা কি দাঁড়ায়? সূত্রটা দাঁড়ায় হচ্ছে পি স্কোয়ার বাই 2m। পাশে একটা জিনিস লিখে রাখেন, এই সূত্রটা তখনই হবে যখন ইউ সমান 0 হবে। আদিবেগ যখন 0 হবে তখন হচ্ছে এই সূত্রটা হবে। ঠিক আছে? আদিবেগ যখন 0 তখন গতিশক্তি কে সমান পি স্কোয়ার বাই 2m। গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। তো এই ছিল সম্পর্কটা। এবার টপিক নাম্বার 2, বিভব শক্তি। বিভব শক্তি কাকে বলে? বিভব শক্তির সমীকরণ আমরা বোঝানোর চেষ্টা করব। তো স্টুডেন্টরা এটা মুছে দিলাম, ঠিক আছে? তুলে নিও, ভিডিওটা থামিয়ে তুলে নিও। ঠিক আছে, এবার আমাদের আসবে বিভব শক্তি। আচ্ছা, এটা মুছে দিই। বিভব শক্তির সূত্রটা কি মনে আছে সবার? mgh। বিভব শক্তির সূত্রটা কি? mgh। আচ্ছা, বিভব শক্তির সূত্র হচ্ছে mgh। আর বিভব শক্তিকে কি বলা হয়? পোটেনশিয়াল এনার্জি। ইপি সমান mgh, পোটেনশিয়াল এনার্জি। এই এনার্জি বুঝি, এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। তাহলে এইবার আমাদের আসবে বিভব শক্তি কাকে বলে? বিভব শক্তি কাকে বলে? প্রথম প্রশ্ন হচ্ছে বিভব শক্তি কাকে বলে? বিভব শক্তি হচ্ছে কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন করে অন্য কোনো অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। তাহলে বিভব শক্তির ক্ষেত্রে অবশ্যই বস্তুর পরিবর্তন হবে, এই অবস্থা থেকে অন্য অবস্থায় আনতে হবে। তো সংজ্ঞাটা এইরকম যে কোনো বস্তুকে লাল কালি দিয়ে না কালো কালি দিয়ে লিখি, কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থা থেকে কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থা থেকে অন্য অবস্থানে আনলে অন্য অবস্থানে আনলে কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থা থেকে অন্য অবস্থানে আনলে বস্তুটি যে কাজ করার সামর্থ্য অর্জন করে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে কি বলে? বিভব শক্তি বলে। কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থা থেকে অন্য অবস্থানে আনলে বস্তুটি যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকেই বিভব শক্তি বলে। তাহলে এই জিনিসটা আমরা একটু গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ঠিক আছে, গ্রাফটা মুছে দিলাম। এটা কাকে বলে এটা মুছে দিলাম। গ্রাফটা আঁকাইতে হবে। তো
কাকে বলে এটা মুছে দিলাম। এইবার আমরা বলেছিলাম এক অবস্থা থেকে অন্য অবস্থানে, তো মনে করি বস্তুটা এ অবস্থানে ছিল, বস্তুটাকে এ অবস্থা হতে এ অবস্থানে আনা হলো। তো এদের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট হবে, সরি পারতেছি না। আচ্ছা ধরে নাও এটা হচ্ছে এইচ মিটার। কত মিটার? এই যে এই দিকে মূলত ভালো হয় আমার, উল্টা দিকে। ঠিক আছে, আমি এই দিকে দিলাম। তো এটা মনে করো এইচ মিটার, না এটা কি এইচ মিটার। তো একটা বস্তুকে একটা নির্দিষ্ট জায়গায় থেকে তুলে, মানে অন্য অবস্থানে তুলে না, মানে একটা নির্দিষ্ট জায়গায় থেকে অন্য অবস্থাতে নিলে বস্তুটি যে কাজ করার সামর্থ্য অর্জন করে সেটা মূলত এটা যদি আমি আরেকটু বোঝাতে চাই, আমার হাতের দিকে লক্ষ্য করো। মনে করো একটা বস্তু, ঠিক আছে, এই বস্তুটাকে এক অবস্থানে তো আছে, এই বস্তুটাকে এক অবস্থা থেকে এ অবস্থানে নিলাম, বস্তুটা কিন্তু কাজ করতেছে না, কিন্তু কাজ করার সামর্থ্য অলরেডি অর্জন করে ফেলেছে। কিভাবে করেছে? এই যে দেখেন, দেখছেন একটা আঘাত করলো, এই আঘাতে কিন্তু আমার হাতটা নড়ে গেল। এই যে দেখছেন একটা আঘাত করলো, এটা খুব ছোট তাই বোঝা যাচ্ছে না, কিন্তু এটা যদি 50 কেজি বা 30 কেজি ওজন হয় বা যদি একটু ভারী বস্তু হয় তাহলে বোঝা যাবে। তো একটা বস্তুকে যখন এক অবস্থান থেকে অন্য অবস্থানে নেওয়া হয় এবং বস্তুটি যে কাজ করার সামর্থ্য অর্জন করে সেটা মূলত বিভব শক্তি। একটা বস্তু এই অবস্থানে আসে, এই অবস্থান থেকে উপরের দিকে নিলাম বা যেই দিকে নিই, এই এই বস্তুটা এই জায়গায় থেকে উপরের দিকে নিলাম এবং বস্তুটি একটা কাজ করার সামর্থ্য অর্জন করলো। ছেড়ে দিলে দেখেন কাজ হয়ে গেল। এই যে এইখানে যে একটা আঘাত করলো, এই যে একটা বল প্রয়োগ করলো, এইটাই মূলত বিভব শক্তি। কেমন শক্তি? একটা নির্দিষ্ট পরিমাণে শক্তিতে আঘাত করলো, এটাই বিভব শক্তি। তো বিভব শক্তির ক্ষেত্রে অবশ্যই এইখান থেকে বল প্রয়োগ করে এই পর্যন্ত আনা হয়েছে, তাই না? তাহলে আমি লিখলাম ইপি এবং এখান থেকে এই পর্যন্ত বল প্রয়োগ করা হয়েছে। কতটুকু বল প্রয়োগ করা হয়েছে? মনে করেন এখান থেকে এই পর্যন্ত এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে এবং বল প্রয়োগ করে কতটুকু সরণ ঘটছে? বস্তুটির এইচ মিটার সরণ ঘটছে। ঠিক আছে, বস্তুটির ওপর বল প্রয়োগ করলাম, করে বস্তুটি, এই যে বস্তুটি বল প্রয়োগ করার ছাড়া তার হবে না। যাহাই শক্তি তাহাই কাজ, যাহাই শক্তি তাহাই কাজ। তার মানে কাজ করার জন্য বস্তুটির উপর বল প্রয়োগ করা হয়েছে, মানে শক্তি প্রদান করা হয়েছে এবং বস্তুটি এই অবস্থানে এসেছে। এই অবস্থানে আসার ফলে কতটুকু বল প্রয়োগ করা হয়েছে? মনে করি বস্তুর উপর এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে এবং বস্তুটি এইচ মিটার সরণ ঘটেছে। তাহলে বস্তুটি যদি এইচ মিটার সরণ ঘটায় তাহলে আমরা কি জানি? এফ এখান থেকে কিসের বিরুদ্ধে হয়েছে? কিসের বিরুদ্ধে কাজ করেছি? অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে। এখানে কোনটা আসবে? অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ। তাহলে এখানে বস্তুটি ভূমির থেকে উপরে তোলা হয়েছে, তাহলে আমাদের অভিকর্ষ ত্বরণ যদি হয় তাহলে এফ এর মান কি হবে? এফ সমান এম জি। এফ সমান কি? এম জি। আর কতটুকু উচ্চতায় নেওয়া হয়েছে? এইচ মিটার উচ্চতায় নেওয়া হয়েছে, তাহলে ইপি সমান এম জি এইচ। এটা হচ্ছে বিভব শক্তির সমীকরণ বা পোটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি এর সমীকরণ, ইপি সমান এম জি। তো এরপরের টপিক হচ্ছে, আরেকটা জিনিস নোট করে রাখো, অল টাইম, অলওয়েজ, এটা মনে করেন বিভব শক্তি পড়তে গেলে লাগবে, একদম নোট দিয়ে লিখে রাখেন, এন ও টিই, নোট। ঠিক আছে, এই নোট দিয়ে লিখে রাখেন অলওয়েজ বিভব শক্তি নিচ থেকে হবে। কেন নিচ থেকে হবে? একটা জিনিস লক্ষ্য করেন, শক্তি কয় প্রকার বলেছি? দুই প্রকার, গতিশক্তি আর একটা বিভব শক্তি। এই যে জিনিসটাকে, এই যে এখানে দেখেন, দেখছেন তুললাম, এটা এখান থেকে তুললাম, যখন এইখান থেকে বল প্রয়োগ করতে হচ্ছে, কিন্তু আমার হাত কিন্তু হাতের থেকে এমনিতে উঠতেছে না, আমি বল প্রয়োগ করে এই পর্যন্ত তুললাম, এই যে, কিন্তু এই পর্যন্ত উঠার ফলে বস্তুটি এই পর্যন্ত উঠার ফলে বস্তুটি একটা নির্দিষ্ট শক্তি নিয়ে আসতেছে। মানে যখন একটা বস্তুকে এই পর্যন্ত ঠেলা দিয়ে তুলতেছি, বস্তু একটা নির্দিষ্ট ওজন, মানে নির্দিষ্ট বল নিয়ে উঠতেছে, কিন্তু এই পর্যন্ত উঠে দেখে আর উঠতেছে না।
তাহলে বস্তুটি যখন এই পর্যন্ত আসবে, একটা বল আসবে, পড়ার সময় তার একটা নির্দিষ্ট বেগে পড়বে। এর জন্য ধরা হয় যে এখান থেকে এই পর্যন্ত উঠতে যতটুকু শক্তি লাগে এটা হচ্ছে তার বিভব শক্তি। আর বিভব শক্তি আর উপরে সর্বোচ্চ উচ্চতায় যখন যে পৌঁছায় যায় তখন তার গতি শক্তি শূন্য। এই যে এখানে দেখেন থেমে গিয়ে আবার নিচে পড়তেছি, এখানে থেমে গিয়ে আবার নিচে পড়তেছে। এই জন্য একটা জিনিস লিখে রাখেন যে বিভব শক্তির জন্য উচ্চতা সর্বদা ভূমি হতে নিতে হয়। এটা আমাদের আজকে না পারলেও সামনের দিন একদম খুবই সুন্দরভাবে পরবর্তী ক্লাসে যখন এই যে গতি শক্তি আর বিভব শক্তির মধ্যে সম্পর্ক, এই রিলেটেড যে ম্যাথগুলো আসবে ওইগুলো যখন সলভ করতে যাব একদম পানি ভাতে হয়ে যাবে, সহজ, খুব কঠিন জিনিস না, একদম সহজ। শুধু পর পর ক্লাসগুলো আপলোড করা হবে এবং আপনারা দায়িত্ব নিয়ে ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন। এমনিতেই ফ্রি তো, ফ্রিতে কেউ দাম দেয় না, বিশেষ করে বাঙালিরা তো দাম দেবেই না। তো ঠিক আছে, আমরা একটা নোট দিই যে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা, ঠিক আছে, উচ্চতা সব সময় ভূমি উচ্চতা এইচ, ঠিক আছে, উচ্চতা এইচ সব সময় ভূমি হতে নিতে হবে, ঠিক আছে, উচ্চতা সবসময় ভূমি হতে নিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা সবসময় ভূমি হতে নিতে হবে। আচ্ছা মনে করেন এইখানে একটা বস্তু ইপি, ঠিক আছে, আপনাকে একটা যদি সহজ সিম্পল একটা ম্যাথ দেখাই, মনে করেন মানে ম্যাথ না, মানে এমনি এইচ ধরার জন্য। তো মনে করেন বস্তুটা এই অবস্থানে আছে, ঠিক আছে, বস্তুটা এই অবস্থানে না, মনে করেন বস্তুটা এই অবস্থানে আছে, ঠিক আছে, এইটুকের উচ্চতা, পারি না এটা আমি, এইটুকের উচ্চতা মনে করেন 15 মিটার, আর এখান থেকে এইটুকের উচ্চতা মানে ভূমি হতে এইটুকের উচ্চতা 45 মিটার, ঠিক আছে। মোট উচ্চতা কত? 45 আর 15 60 মিটার, মোট উচ্চতা কত? 60 মিটার। তো এইবার মনে করেন আমরা যদি একটা বস্তুর যদি বিভব শক্তি নির্ণয় করতে চাই আর গতি শক্তি নির্ণয় করতে চাই, তো গতি শক্তির ক্ষেত্রে উচ্চতা সর্বোচ্চ সবসময় উপর থেকে নিতে হবে, আর বিভব শক্তি, গতি শক্তিটা বাদ দেন। এখানে মনে রাখেন আমি যেটা এখন শেখাচ্ছি বিভব শক্তি, তাহলে ইপি সমান ইকে সমান কি দাঁড়াবে? ইকে সমান এম জি এইচ। এম এর মান মনে করেন নির্দিষ্ট, এম এর মান এম কেজি, জি এর মান 9.8, এটাও নির্দিষ্ট। এইচ এর মান তাহলে কত হবে এবার বলেন তো? এই যে এ বিন্দুতে এইচ এর মান কত হবে? গুড, এইচ এর মান হবে 45 মিটার, কারণ আমি বলেছি উচ্চতা সবসময় ভূমি হতে নিতে হবে, উচ্চতা সবসময় ভূমি হতে নিতে হবে। আচ্ছা আমি যদি এইবার বলি এই বিন্দুতে এই বিন্দুতে হচ্ছে এর মান কত, এইচ এর মান কত? আমার এই বিন্দুতে এইচ এর মান, এই যে সর্বোচ্চ এইচ এর মান কত? এইবার আমার হবে হচ্ছে, যদি আমরা এটাকে যদি বি বিন্দু ধরি, তাহলে বি বিন্দুতে আমার সর্বোচ্চ এইচ এর মান হবে 60, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমাদের মনে রাখতে হবে এইচ এর মান সবসময় বিভব শক্তির ক্ষেত্রে, শুধুমাত্র বিভব শক্তির ক্ষেত্রে এইচ এর মান নিচ থেকে নিতে হবে। তো এটা গেল বিভব শক্তির ক্ষেত্রে ছোটখাটো একটা আলোচনা। তো মুছে দিই, আশা করি বুঝতে পেরেছো। এটা লিখে রাখো যে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা সবসময় এইচ এর মান নিচ থেকে নিতে হবে। কি লিখেছি? বিভব শক্তি এইচ এর মান সবসময় ভূমি হতে নিতে হবে, বা নিচে মানে ভূমি আর নিচটা কি, ভূমি হতে নিতে হবে। তো মুছে ফেলি, ঠিক আছে। তো বিভব শক্তির ক্ষেত্রে একটা আলোচনা গেল, এটা হলো। এইবার আমাদের কাছে স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি। তো স্প্রিং এর ক্ষেত্রে আমরা যেটা জানি, স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি, স্প্রিং এর ক্ষেত্রে ভি সমান হাফ কে এক্স স্কোয়ার। ভি সমান কি? হাফ কে এক্স স্কোয়ার। আচ্ছা আমাদের এই বিভব শক্তি দাঁড়ালো ইপি সমান এম জি এইচ, কিন্তু বিভব শক্তির ক্ষেত্রে কেন হাফ এম কে স্কোয়ার হলো?
কিভাবে হলো, কেন হলো, এটা আমরা এখন শিখব। বিভব শক্তির ক্ষেত্রে mgh, কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে কেন আমার হাফ এম কে এক্স স্কয়ার হলো। এই সূত্রের ভিতরে আমি দুইটা ভাগে ভাগ করবে, এক হচ্ছে কেন কিভাবে, আর একটা হচ্ছে এই যে এই কে জিনিসটা কি, এক্স জিনিসটা আসলে কি। ঠিক আছে, এক জিনিসটা কি, কে জিনিসটা কি, এইটা এখন বোঝার চেষ্টা করব। আচ্ছা, কেটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক, আর এক্সটাকে বলা হয় স্প্রিং এর যে সংকোচনটা। ঠিক আছে, আচ্ছা আমরা যদি আমরা লিখি, কে দ্বারা বোঝানো হয় হচ্ছে স্প্রিং এর ধ্রুবক বানানটা আবার কি যেন, হ্যাঁ ধরে রাখলা হইসু। স্প্রিং এর ধ্রুবক হচ্ছে কে। স্প্রিং এর ধ্রুবক কি, স্প্রিং এর ধ্রুবক হচ্ছে কে। আর এক্স কি, এক্স হচ্ছে স্প্রিং এ সংকোচন, স্প্রিং এর কি সংকুচিত। এক্স, এই জিনিসটা আপনি একটু মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন যে কে আর এক্সটা কি। আমি চাই যে প্রতিটা জিনিস আপনি বোঝেন। শেষ করা গুরুত্বপূর্ণ না, শেষ একদিনে এই 10 মিনিট আলোচনা করলে হুড় পার করে শেষ করা যায়, কিন্তু এই কে আর এক্সটা কি এটা একটু বোঝার চেষ্টা করেন। কিভাবে বুঝবেন, আমি যদি একটা আঁকি, উপরে মুছে দিলাম, ঠিক আছে, এই করলে আমি মুছে দিলাম, মুছলেও হয় না। আচ্ছা আমি এইখানে আঁকাই, ঠিক আছে। মনে করেন আমার একটা স্প্রিং আঁকাই, তো মনে করেন এটা একটা স্প্রিং। এইবার নিচে আর একটা আঁকাই সংকুচিত স্প্রিং। কিভাবে আঁকাবো, এইটা মনে করেন সংকুচিত স্প্রিং। তো স্প্রিং ধ্রুবক আর স্প্রিং সংকুচিত দূরত্ব, মানে কে আর এক্সটা এই জায়গা থেকে আমরা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, তো মনে করেন স্প্রিংটা স্বাভাবিক অবস্থায় এই পর্যন্ত আছে, তো স্প্রিং এর উপর একটা বল প্রয়োগ করা হবে, অবশ্যই বল প্রয়োগ করা হবে। বল প্রয়োগ করা হলে স্প্রিং এর উপর বল প্রয়োগ করা হবে। বল প্রয়োগ করে মনে করেন এখান থেকে বল প্রয়োগ করে এইখান থেকে এই পর্যন্ত বস্তুটিকে সংকোচন করা হয়েছে। কতটুকু সংকোচন করা হয়েছে, এইখান থেকে এই পর্যন্ত সংকুচিত করা হয়েছে। তো এইখানটুকু মনে করেন আপনি 1 মিটার, কত মিটার, 1 মিটার বস্তুটি সংকোচন করা হয়েছে। তো এইখান থেকে যে এতটুকু বল প্রয়োগ করা হলো, এইদিকে এফ নিউটন বল প্রয়োগ করা হলো, বল প্রয়োগ করা হলো কত নিউটন, এফ নিউটন। তারপরে বস্তুটি কতটুকু সরণ হয়েছে, এই 1 মিটার সরণ হয়েছে। এই যে যতটুকু সরণ হলো বা যতটুকু সে সংকোচন হলো, এটা মূলত কে। সিম্পল নেন, একটা স্প্রিং ছিল, সেটাতে আমি চাপ দিলাম, চাপ দিয়ে এতটুকু সংকোচন করলাম, যতটুকু সংকোচন হলো এটাই মূলত এক্স। তাহলে এক্স এর মান কত, এক্স এর মান 1 মিটার, এক্স এর মান কত 1 মিটার। এইবার কে এর মান কত, তাহলে আমরা লিখব 1 মিটার। আচ্ছা এইটুকটার এমনি এমনি কিন্তু এই সংকোচন হয়ে যায়নি, গিছে, এমনি এমনি তো আর হয়নি। কিভাবে হয়েছে, একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। তাহলে কতটুকু বল প্রয়োগ করা হয়েছে, ধরি 1 মিটার সরণ করতে আমার 20 নিউটন, ধরি, এটা কিন্তু কত নিউটন সেটা জানি না, ধরি আমাদের 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। কত নিউটন, 20 নিউটন। তাহলে এইবার 1 মিটার সরণ ঘটাতে স্প্রিং এর, 1 মিটার সরণ ঘটাতে স্প্রিং এর যতটুকু বল প্রয়োগ করা প্রয়োজন, সেটা মূলত হবে আমাদের কে এর মান। বুঝতে পেরেছি আমরা, 1 মিটার সরণ ঘটাতে 1 মিটার, তাহলে আমরা এখানে লিখি, হ্যাঁ 1 মিটার সরণ ঘটাতে স্প্রিং এর
যত 1 মিনিট, হ্যাঁ 1 মিটার সরণ ঘটাতে স্প্রিং এ যতটুকু বল প্রয়োগ করা হবে, যতটুকু বল প্রয়োগ করা হবে সেটাই মূলত এক্স স্প্রিং ধ্রুবক কে। তাহলে আমরা আরেকবার বোঝার চেষ্টা করি। বস্তুটি স্প্রিংটি এই অবস্থায় ছিল, স্বাভাবিক অবস্থায় ছিল, স্প্রিং এর উপর বল প্রয়োগ করে স্প্রিংটি এতটুকু সংকোচন করা হয়েছে। কত মিটার? 1 মিটার। 1 মিটার সরণ ঘটাতে স্প্রিংটির উপর 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। কত নিউটন? 20 নিউটন। তাহলে এখানে এক্স এর মান কত? এক্স এর মান 1 মিটার এবং কে এর মান কত? কে এর মান 20 নিউটন। এইবার ধরেন আমার 2 মিটার সরণ ঘটাতে, এইবার 2 মিটার যদি সরণ ঘটায় তাহলে বল কতটুকু প্রয়োগ করা লাগবে? 20 দুগুণে 40, 40 মিটার। তাহলে 40 কে এর মান কত হবে? 40 মিটার। ঠিক আছে, বুঝতে পারছেন তো যে স্প্রিং এর ধ্রুবক কি আর স্প্রিং এর সংকুচিত দূরত্বটা কি? বোঝা গেছে? এটাই মূলত স্প্রিং এর সংকুচিত, যতটুকু স্প্রিং সংকুচিত হবে ওটা মূলত স্প্রিং এর সংকোচন, এবং যেই বলটুকু প্রয়োগ করা হবে ওটা হচ্ছে স্প্রিং এর ধ্রুবক। ঠিক আছে, এইবার আমাদের যে টপিকটা আসবে সেটা হচ্ছে স্প্রিং এর মোট বল বা স্প্রিং ধ্রুবক। এই যে এটা বললাম না, কিভাবে আসলো, কেন আসলো, কই থেকে আসলো, ওইটা বোঝার চেষ্টা করি। তো এটা মুছে দিই। স্প্রিংটা আশা করি বুঝতে পারছেন, সহজ ছিল বিষয়টা। না বুঝতে পারলে নাম্বার দেওয়া আছে, ফোন করবেন। ফোন না, এসএমএস দিবেন। ফোন করাটা অন্যরকম দেখায়, এসএমএস দিবেন। এখানে বুঝাই দেয়া আছে, না বোঝার মতন তেমন কিছুই নাই, সহজ। ঠিক আছে, এইবার আমাদের স্প্রিং ধ্রুবক ভি সমান হাফ কে এক্স স্কোয়ার কিভাবে আসলো ওইটা দেখার চেষ্টা করি। তো মনে করি স্প্রিংটা আঁকাই আরেকবার, এইখানে আঁকাই। তো মনে করি স্প্রিংটা এইটা হচ্ছে স্প্রিং। ঠিক আছে, তো স্প্রিং এর উপর বল প্রয়োগ করা হয়েছে, করে এইটা সংকোচন করা হয়েছে। ঠিক আছে, সংকোচন করা হয়েছে। তো এই দিক, আচ্ছা সংকোচন তো আর এমনি এমনি হবে না, হবে? হবে না। তাহলে কিভাবে হবে? এটার উপর কিন্তু একটা বল প্রয়োগ করা হবে। ধরে এটা হচ্ছে জিরো বল, জিরো বল প্রয়োগ করে এখানে এইটা হয়েছে। তো স্প্রিংটা যখন এই পর্যন্ত থাকবে, স্প্রিং কিন্তু এবার ছেড়ে দিলে একটা কাজ করবে। স্প্রিং কিন্তু যখন সংকোচন করা হয়েছে, স্প্রিং কিন্তু কাজ করার সামর্থ্য অর্জন করে ফেলেছে। মানে এইখানে যদি আমি একটা কিছু রাখি, সে ধাক্কা দিয়ে সরাই দিতে পারবে। স্প্রিং কাজ করার সে শক্তি অর্জন করে ফেলেছে। এই যে করে ফেলেছে, কতটুকু সংকোচন করা হয়েছে? ধরে এটা 1 মিটার সংকোচন, মানে এক্স মিটার। কত মিটার? এক্স মিটার সংকোচন করা হয়েছে। এবার স্প্রিং এর ভিতরে কিন্তু একটা শক্তি জমা হয়েছে, কাজ করার শক্তি। সে কতটুকু কাজ করবে? মনে করেন এখান থেকে সে এফ পরিমাণ কাজ করবে, ডাব্লু পরিমাণ কাজ সে করতে পারবে। এখানে যদি একটা কিছু রাখি এবং স্প্রিংটাতে যদি ছেড়ে দেওয়া হয়, সে ধাক্কা দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করাতে পারবে। তো স্প্রিং এর মোট বল, আচ্ছা মোট বলতে কিন্তু গড় বোঝায়, জানেন একটা জিনিসকে মোট বল। তাহলে আমরা লিখি স্প্রিং এর মোট বল, স্প্রিং এর মোট বল। তাহলে স্প্রিং এর মোট বল এফ সমান, এইখানে একটা বল ছিল, ওর একটা নিজস্ব বল ছিল এবং একটা বল সে প্রয়োগ করা হয়েছে। একটা ওর নিজস্ব বল এবং একটা বল প্রয়োগ করা হয়েছে, দুইটা বল। তাহলে ওর নিজের বল এফ, আর একটা বল কত যোগ করা হয়েছে? জিরো বল প্রয়োগ করা হয়েছে। এবার মোট বলের ক্ষেত্রে 2 দ্বারা ভাগ হবে, মোট দুইটা বলের জন্য 2 দ্বারা ভাগ হবে। তাহলে আমাদের কি দাঁড়ালো? এফ সমান এফ বাই এফ ওয়ান। ধরে এটা এফ ওয়ান, ঠিক আছে, এখানে এফ ওয়ান বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এফ ওয়ান বাই 2,
সরি এটা এফ বল আর এটা ধরেন মোট বল ধরেন F1, ঠিক আছে। তাহলে মোট বল হচ্ছে F1, এটা এফ বলই ধরেন, এটা F1 এবং মোট বল প্রয়োগ করা হয়েছে একটা 0 বল এবং এর পক্ষ থেকে আরেকটা বল গিয়েছে সেটা, এবং সংকোচন হয়েছে x মিটার। বস্তুটি এতটুকু সংকোচন হয়েছে, সরি স্প্রিংটি এতটুকু। তাহলে আমাদের মোট বল কি দাঁড়ালো? এফ বাই 2। এইবার আমাদের আসবে যে গতি শক্তি, বিভব শক্তি, এই সরি স্প্রিং এর দুর্ভোগ হাফ কে এক্স স্কোয়ার কিভাবে আসলো, কই থেকে আসলো, এটা আমরা দেখি। তো মোট বলটা আপনি মনে রাখেন এফ বাই F2, এফ সমান মনে রাখেন এফ বাই F2, এফ সমান এফ বাই 2, এটা মনে রাখেন, ঠিক আছে। আমি মুছে দিলাম। এইবার আমরা শিখব যে স্প্রিং এর ধ্রুবক কিভাবে এটা আসলো। তো আমরা কিন্তু বিভব শক্তির ক্ষেত্রে একটা জিনিস দেখছিলাম, বিভব শক্তি, এই যে বিভব শক্তি স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি, সরি এটা মুছে হবে, স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি, এই যে এখানে লিখলে তো হয়, এখানে লিখলে হবে। তো স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি হাফ কে স্কোয়ার কিভাবে আসলো? তো এখানে একটা বিভব শক্তি কিন্তু পাইছিলাম ভি সমান এফ এস, কি পাইছিলাম? ভি সমান এফ এস, বিভব শক্তি ভি সমান কি এফ এস, অথবা ইপি সমান এফ এস, মানে যাই কাজ তাই হচ্ছে যে গতি শক্তি বলছিলাম না, গতি শক্তি বিভব শক্তি এরা সব পরস্পর সমান। তাহলে বিভব শক্তি ভি সমান এফ এস। এবার এফ এর মান কিন্তু আমরা পাইছিলাম মোট স্প্রিং এর মোট শক্তি কি পেয়েছিলাম মনে আছে? মোট বল কি পেয়েছিলাম? মোট বল সমান এফ বাই 2। আমি এটা মনে রাখতে বলছিলাম, মোট বল এফ সমান এফ বাই 2। এইবার আমাদের এফ এর মান কি আসছে? এফ এর মান পেয়েছি, ধরে এটা F1, তো F1 এর মান পেয়েছি এফ বাই 2। আর এস এর মান কি? এস এর মান এস। তো এফ এর মানটা আমাদের পরিবর্তন হয়ে যাবে। কিভাবে পরিবর্তন হয়ে যাবে সেটা আচ্ছা 1 মিনিট, আচ্ছা সরি হচ্ছে ভিডিওটা বেঁধে গেছিল, ঠিক আছে। আমরা বলছিলাম কি F1 সমান এফ বাই 2, ঠিক আছে, F1 সমান এফ বাই 2। এবার আমাদের একটা বোঝার চেষ্টা করি, এফ বল মানে এবার হচ্ছে কাজ, সে কতটুকু কাজ করেছে, বল প্রয়োগ করে কতটুকু কাজ করেছে। আচ্ছা স্প্রিং যখন একটা জিনিসের উপর বল প্রয়োগ করবে এবং এইখানে যদি একটা বস্তু মনে করেন রাখা হয়, ঠিক আছে, এইখানে একটা বস্তু যদি রাখা হয় এবং স্প্রিংটা যদি এক্স মিটার, এখানে যদি একটা বস্তু রাখা হয় এবং সেটা যদি সরণ ঘটে, বল প্রয়োগ করার ফলে সেটা যদি সরণ ঘটে, বল প্রয়োগ করার ফলে সেটা যদি সরণ ঘটে, তাহলে এটা হচ্ছে এক্স এবং সে বল প্রয়োগ করলো। আচ্ছা একটা জিনিস বলেন তো, যদি বল প্রয়োগ করা হয় এবং তার যদি সরণ ঘটে তাহলে কি হবে? সেটা কাজ হবে। কি হবে? কাজ হবে। তো বল প্রয়োগ করা হলো এবং একটা বস্তু যদি সরণ ঘটে, মনে করেন একটা জিনিসের উপর বল প্রয়োগ করলো, স্প্রিং কি করলো? একটা বল প্রয়োগ করলো। কতটুকু বল প্রয়োগ করলো? ওই যে আমি বলছিলাম কে, যতটুকু বল প্রয়োগ করা হবে এবং সে কতটুকু সরণ ঘটবে এক্স পরিমাণ, স্প্রিং এর ক্ষেত্রে এক্স, এবং বলটা হবে তার ধ্রুবক কে, ঠিক আছে। কতটুকু সরণ ঘটবে বস্তু এই স্প্রিং এর এক্স পরিমাণ মনে করেন সে সরণ ঘটলো, তাহলে এফ এর মান কি হবে? এফ এর মান হবে কে এক্স। তাহলে এইবার দেখেন এফ এর মান কে এক্স বাই 2। কতটুকু বস্তুটি সরণ ঘটলো? বস্তুটি সরণ কতটুকু ঘটলো? এক্স পরিমাণ। কতটুকু? এস পরিমাণ। এস এর মান কত? এক্স। বস্তুটির ওপর কাজ হলো কতটুকু? বল গুণ সরণ, বল গুণ সরণ, এবং কতটুকু সরণ ঘটলো? ফের এক্স পরিমাণ সরণ ঘটলো। এবার গুণ করলে কত হবে? এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তাহলে কে এক্স স্কোয়ার বাই 2। এইবার যদি আমরা ইকুয়ালে দুইটাকে বের করে আনি, তাহলে হাফ গুণন কে এর মান নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে কে
এক্স স্কোয়ার, বা বিভব শক্তির ক্ষেত্রে ভি সমান হাফ কে এক্স স্কোয়ার। বিভব শক্তির ক্ষেত্রে কি ভি সমান হাফ কে স্কোয়ার, স্প্রিং এর ক্ষেত্রে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো যে এখান থেকে এটা কিভাবে আসলো। এই যে বলটা হচ্ছে যতটুকু বল প্রয়োগ করা হয়েছে মানে কাজ হয়েছে, এখানে কাজের পরিমাণ, বলটা কি এখানে কাজের পরিমাণ, কে কে পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে এবং বস্তুটির এক্স পরিমাণ সরণ ঘটেছে। কতটুকু, এস এর পরিমাণ কত, এস পরিমাণ। তো কে এর মান হচ্ছে কে এক্স, আর বস্তুটি কতটুকু এক্স পরিমাণ সরণ ঘটেছে। তাহলে এটার এটা গুণ করলে এক্স স্কোয়ার, আর এটা কে বাই 2, এবার এই দুটা গুণ করলে হয় হাফ কে এক্স স্কোয়ার। তো স্প্রিং এর উপর থেকে আমাদের গেল এই যে, এবার স্প্রিং এর এই টপিকটাও গেল। এবার আমাদের আসবে শক্তির সংরক্ষণশীলতা। শক্তির সংরক্ষণশীলতা, শক্তির সংরক্ষণশীলতা এটা মুছে দিলাম। স্প্রিং এর ক্ষেত্রে এই যে এই সমীকরণটা মনে রাখতে হবে, সবাই এই সমীকরণটা নোট করে রাখো। স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি ভি সমান হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে। তো মুছে দিলাম। ঠিক আছে, এইবার আমরা আসি শক্তি সংরক্ষণশীলতা। ঠিক আছে, এইবার শক্তি সংরক্ষণশীলতা। তো শক্তি কয় প্রকার, দুই প্রকার। বিভব শক্তি, সরি প্রথমে হচ্ছে গতি শক্তি, দুই নম্বর হচ্ছে বিভব শক্তি। এইবার মনে রাখেন শক্তি সংরক্ষণশীলতা, একটা জিনিস মনে রাখেন, শক্তি কখনো সৃষ্টি করা যায় না, শক্তি কখনো ধ্বংস করা যায় না। শক্তিকে শুধু এক রূপ থেকে আর এক রূপে পাঠানো যায়। আপনি যখন গতিশক্তি তৈরি করবেন একটা জিনিসের মধ্যে, তখন ওইটা বিভব শক্তি থেকে গতিশক্তিতে রূপ নেবে। যখন ওইটা গতিশীল হয়ে যাবে তখন সেটা হচ্ছে বিভব শক্তি থেকে গতিশক্তি, গতিশক্তি থেকে বিভব শক্তি, মানে শক্তি বিভিন্ন রূপে পরিবর্তন হবে। শক্তিকে এই জন্য বলা হয় অবিনশ্বর। অবিনশ্বর মানে যা সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না, শুধু এক থেকে আরেকটা রূপে দেওয়া হয়। আর শক্তি সংরক্ষণশীলতা মানে বিভিন্ন বিন্দুতে, মনে করেন একটা বিন্দু, মনে করেন এই জায়গাটা একটা আছে বস্তুটা, এই পরিমাণ উচ্চতায় একটা বস্তু আছে, এই বস্তুটা এই বিন্দুতে কতটুকু শক্তি আছে, মানে মোট শক্তি, এই জায়গাটা মোট শক্তি। আচ্ছা, মোট শক্তির সূত্রটা লিখে নেন। মোট শক্তি সমান, মোট শক্তি সমান মোট শক্তি বা যান্ত্রিক শক্তি, মোট শক্তি সমান ইপি, ইপি প্লাস ইকে, ঠিক আছে। ইপি মানে কি, ইপি মানে বিভব শক্তি, আর ইকে মানে গতিশক্তি। গতিশক্তি এবং বিভব শক্তির যোগফলকে মোট শক্তি বলে। এইবার শক্তির সংরক্ষণশীলতা তখনই থাকবে যখন এই বিন্দুতে মোট শক্তি একই থাকবে। এখানে একটা শক্তি, মনে করেন এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। বি বিন্দুতে যখন গতিশক্তি বিভব শক্তি একই থাকবে, সি বিন্দুতে যখন গতিশক্তি বিভব শক্তি একই থাকবে, এ বিন্দুতে যখন গতিশক্তি বিভব শক্তি একই থাকবে, তখন হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা হবে, ঠিক আছে। এইবার তাহলে আচ্ছা, শক্তির মোট শক্তি বা এরা আরেকটা নাম আছে, সেটা হলো যান্ত্রিক শক্তি। তাহলে মোট শক্তি, মোট শক্তি বা যান্ত্রিক, যান্ত্রিক শক্তি সমান ইপি, ইপি প্লাস ইকে। মোট শক্তি প্লাস যান্ত্রিক শক্তি সমান ইপি প্লাস ইকে বা ইকে প্লাস ইপি। তাহলে এইবার শক্তি কিভাবে সংরক্ষণ থাকবে, শক্তি সংরক্ষণশীলতা বুঝতে গেলে আমাদের শক্তি আগে বের করা শিখতে হবে। আবার শক্তি বের করা শিখতে গেলে আমাদের দূরত্ব নির্ণয় জিনিস জানতে হবে, কিভাবে দূরত্ব। আচ্ছা, এইবার আমাদের প্রশ্নে কিন্তু এইভাবে দূরত্ব দেওয়া থাকে না। তো মনে করেন এবি দেওয়া আছে, এবি সমান
দেওয়া আছে মনে করেন এসি এসি সমান 60 মিটার। কত মিটার? এসি সমান 60 মিটার। এইবার বলছে এ বি এর মান কত হবে। এসি সমান 60 মিটার আর এ বি দেওয়া আছে, এ বি দেওয়া আছে কত মিটার? এ বি ধরেন আপনি দেওয়া আছে 20 মিটার। তাহলে এ বি যদি দেওয়া থাকে এসি এর মান, তাহলে বিসি এর মান কিভাবে হবে? তাহলে বিসি সমান মোটের ভিতর থেকে যদি আমি এইটুকু বাদ দিই, মোটের ভিতর মোট আমার কত দেওয়া আছে? এসি দেওয়া আছে, এসি এর ভিতর থেকে যদি এ বি বাদ দিই, বাদ এ বি, তাহলে আমাদের কত থাকবে? বিসি এর মান পাওয়া যাবে, এইটুকের মান পাওয়া যাবে। মোটাল টোটালের মধ্যে থেকে যদি আমি এইটুকের মান বাদ দিই তাহলে আমার এইটুকু পাওয়া যাবে। তাহলে এসি এর মান কত আছে? 60 মাইনাস এ বি এর মান কত? 20। তাহলে আমাদের দূরত্ব কত আসবে? 40 মিটার। বিসি কত? বিসি সমান 40 মিটার। এইভাবে বিভিন্ন বিন্দুর মান দূরত্ব নির্ণয় করে নিতে হবে। আচ্ছা, যান্ত্রিক শক্তির ক্ষেত্রে ইপি এবং ইকে নির্ণয় করতে হবে। ইপি যদি ইকে নির্ণয় করতে হয় তাহলে আমাদের দুইটা সূত্র অলওয়েজ টাইম সামনে আসে। ইকে সমান হাফ এম ভি স্কোয়ার আর ইপি সমান এম জি এইচ। আচ্ছা, এটা থাক। তো আমাদের এই যান্ত্রিক শক্তি বা এই মোট শক্তি নির্ণয় করতে গেলে বা শক্তি সংরক্ষণশীলতা আছে কিনা বিভিন্ন বিন্দুতে, তাহলে এই শক্তির সংরক্ষণশীলতা নির্ণয় করতে গেলে আমাদের আগে ইপি বের করতে হবে, নাহলে দুটা কিভাবে যোগ করব? তো ইপি আর ইকে বের করার সময় ইকে হাফ এম ভি স্কোয়ার আর ইপি এম জি এইচ, এই দুটা বের করতে গেলে আমাদের এইচ এর মানটা জানাটা খুব জরুরি। একটু আগে আমি লিখে দিছিলাম নোট করে যে এইচ এর মান অলওয়েজ টাইম বিসি সমান কত বাড়ালো? 40 মিটার। নোট করে লিখে দিয়েছিলাম বিভব শক্তির ক্ষেত্রে, বিভব শক্তির ক্ষেত্রে আমাদের সবসময় ভূমি হতে হবে। এইচ এর মান কই থেকে হবে? ভূমি হতে। তাহলে বিভব শক্তির ক্ষেত্রে যদি ভূমি হতে হয় তাহলে আমাদের এই যে এইচ এর মানটা আমি যদি মনে করি বলি, আমি যদি বি বিন্দুতে মনে করেন এই বস্তুর ওজনটা, বস্তুর ওজন কত? বস্তুর ওজন কয় কেজি? মনে করেন বস্তুর ওজন এম সমান এই যে এটার ওজন মনে করেন 5 কেজি। কত কেজি? 5 কেজি। আর বস্তুটি কোন অবস্থানে আছে? আমি মনে করেন বি অবস্থানে মোট শক্তি নির্ণয় করার চেষ্টা করি, মোট শক্তি বা শক্তি সংরক্ষণশীলতা। তাহলে আমাদের এই শক্তিটা লাগবে আর এই শক্তিটা লাগবে, এই শক্তি আর এই শক্তির মোট যোগফল লাগবে। এটা এই ক্লাসে হয়তো সবটুকু আপডেট দেওয়া যাবে না, কিন্তু এর পরবর্তী ক্লাসে শক্তি সংরক্ষণশীলতা এবং কর্মদক্ষতা, কর্মদক্ষতা শেষ হবে, মানে এই যে ক্ষমতা, ক্ষমতার পরে এইখান থেকে একদম বিস্তারিত আলোচনা হবে। এইখানে জাস্ট একটু ধারণা রাখো, শুধুমাত্র একটু ধারণা রাখো যে এইটা এইভাবে বের করা যায়। এটা নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নাই। এটা কয় নম্বর? দ্বিতীয় ক্লাস, লেকচার নম্বর কত? এটা লেকচার নম্বর 2। এটা লেকচার যখন 4-এ আসবে একদম পানি ভাতে হয়ে যাবে। লেকচার 3-এ ক্ষমতার উপর থেকে আসবে, শেষের দিকে এটা নিয়ে বিস্তার হবে। 3 এবং 4-এর মাঝখানে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন শুধু মাথার মধ্যে একটা ধারণা নাও যে বিভব শক্তির ক্ষেত্রে নিচ থেকে ধরা হয় উচ্চতা, আর গতি শক্তির ক্ষেত্রে উপর থেকে। বস্তুটি যে অবস্থানে আছে, এই যে বস্তুটি যাত্রা স্থল থেকে গতি শক্তির ক্ষেত্রে এইচ এর উচ্চতা ধরতে হয়। তো মনে করেন একটা বস্তুর ওজন 5 কেজি, ঠিক আছে? এইবার বি বিন্দুতে আমি ওর মোট শক্তি বের করব। তো এইখানে আমি যদি ইপি এর মান বের করি তাহলে বস্তুটির ভর কত দেওয়া আছে? ভর দেওয়া আছে 5 কেজি। এবং জি এর মান কত? জি এর মান আমরা অলওয়েজ জানি 9.8। এইচ এর মান কত? এইবার হচ্ছে মূলত খেলা। এইবার বলেন এইচ এর মানটা আমি কোথায় থেকে নেব? সিট, মানে এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, এখানে বলার কিছু নাই। এর মান আমরা এখান থেকে এইটুক পেয়েছি, মানে টোটাল এর থেকে সি পর্যন্ত টোটাল পেয়েছি 60 মিটার। আর আমরা এখান থেকে এইটুকের মান জানি 40 মিটার গুণন 40, ঠিক আছে? 5 গুণন 9.8 গুণন 40, যা আসবে তাই। এইবার আচ্ছা কি আসে সেটা আমরা গুণ করে দেখি, গুণ করে দেখি, ঠিক আছে? 5 গুণন 9.8 গুণন 40, 1
1960 জুল। এইবার আমরা গতিশক্তি বের করে দেখি, ঠিক আছে? গতিশক্তি ইকে সমান কি হাফ এম ভি স্কোয়ার, হাফ গুণন 5। আচ্ছা, ভি স্কোয়ারের মান কত? ভি স্কোয়ারের মান এখান থেকে আমাদের বের করতে হবে। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার বাই 2gh। এইবার ইউ স্কোয়ারের মান কি আমাদের? ইউ স্কোয়ারের মান 0, অলস টাইম 0, তাহলে এটা 0 আর লিখলাম না, তাহলে ভি স্কোয়ার সমান 2gh। এইবার হচ্ছে এইচ এর খেলা। এইচ এবার বি বিন্দুতে এইচ কতটুকু নিতে হবে? বি বিন্দুতে আমরা বলেছি এবার এইচ হচ্ছে যাত্রাস্থল, মানে বস্তুটি যে অবস্থানে আছে, বস্তুটি এ অবস্থানে আছে, এর থেকে বি এর যতটুকু দূরত্ব, এ বি এর দূরত্ব কত? 20 মিটার। তাহলে এ বি এর দূরত্ব কত? 20 মিটার। তাহলে 2 গুণ 9.8 গুণন 20 গুণ করলে কত হবে? গুণ করলে হবে 2 গুণ 9.8 গুণন 20, 392 92 ভি স্কোয়ারের মান। তো এবার ভি স্কোয়ার পেলাম হচ্ছে 392, তাহলে এখানে গুণ করে দিই ভি স্কোয়ারের মান 392, গুণ করলে কত হবে? 5 গুণন 0.5, এই তো 980 জুল। তো বি বিন্দুতে এবার মোট শক্তি, তাহলে বি বিন্দুতে আমার ইকে পেলাম, ইপি পেলাম, তাহলে বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি কত? 1960, মানে ইপি, এটা আগে লিখি, ইপি, ইপি প্লাস ইকে। তাহলে ইপি প্লাস ইকে করলে কি হবে? ইপি এর মান কত? 1960 প্লাস 980, 980 প্লাস 1960, 980 প্লাস 1960, 2940 কত হবে? যোগ করলে হবে 2940 জুল। 2900 কত? 40 জুল। এবার বি বিন্দুতে আমার মোট শক্তি 2940 জুল। আপনি সি বিন্দুতে বের করে দেখেন, এ বিন্দুতে বের করে দেখেন, প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি হবে 2940 জুল। তাহলে এ বিন্দুতে আপনি কিভাবে বের করবেন? এ বিন্দুর ক্ষেত্রে আমার গতিশক্তি 0, কিভাবে হবে? ভি এর মান দেখেন 0, সরি এইচ এর মান 0, এইচ এর মান যে 0 হয়ে যাবে, টোটালটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, মানে এটা 0 হয়ে যাবে। কিন্তু এ বিন্দুতে এইচ এর মান, এ বিন্দুতে এইচ এর মান হবে সর্বোচ্চ, সর্বোচ্চ কত? সি, কারণ বিভব শক্তির ক্ষেত্রে এইচ এর মানটা নিতে হয় নিচ থেকে। এবার এইখানে এইচ এর মানটা হবে 60, কত হবে? 60। তো এইবার গুণ করে দেখি, 5 গুণ 9.8 গুণন 60, এই যে ক্যালকুলেটরে দেখা যাবে কিনা জানি না, 2940। তাহলে এইখানে আমি এটা কইরেই দিই, ঠিক আছে? কইরেই দিই, এটা লিখে কইরেই দিই, একদম সহজ। যেমন এই যে এ বিন্দুতে, এবার এটা কি বিন্দুতে গেল? বি বিন্দুতে মোট শক্তি। এবার এ বিন্দুতে মোট শক্তি ইকে, গতিশক্তি ইকে সমান কত? 0 জুল। গতিশক্তি ইকে 0 জুল কেন হবে? কারণ হচ্ছে এইচ এর মান এখানে 0 হয়ে যাবে। আর সর্বোচ্চ উচ্চতায় আরেকটা জিনিস মনে রাখো, যে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি অলস টাইম 0। সর্বোচ্চ উচ্চতায় একটা বিন্দু যখন এইভাবে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, একদম থেমে যাবে, গতিশক্তি 0, এটা কখনো বেরি করা লাগবে না। যে কোনো বিন্দু সর্বোচ্চ উচ্চতায় তার গতিশক্তি 0। কিন্তু ইপি কত হবে? ইপি হবে এম জি এইচ, বিভব শক্তি ইপি সমান, তাহলে এম এর মান কত? 5, 9.8, এইচ এর মান কত? এইচ এর মান সর্বোচ্চ, সি থেকে এ বিন্দুতে সর্বোচ্চ কত? সর্বোচ্চ হচ্ছে 60 মিটার, সর্বোচ্চ 60 মিটার। তাহলে গুণ করলে কত হবে? 2940 জুল।
এবার এটা যোগ করলে দেখেন এ বিন্দুতে মোট শক্তি 2940 জুল, বি বিন্দুতেও মোট শক্তি 2940 জুল, এ বিন্দুতেও আপনি সি বিন্দুতে বের করেন। এইবার দেখেন সি বিন্দুতে কিন্তু বিভব শক্তি শূন্য, কারণ এইচ এর মান শূন্য, কিন্তু গতি শক্তির ক্ষেত্রে এইচ এর মান হবে সর্বোচ্চ। ঠিক আছে, এইচ এর মান কত হবে? সর্বোচ্চ, কিন্তু বিভব শক্তির মান হবে শূন্য। বিভব শক্তি এইচ এর মান কত হবে? শূন্য। আর গতি শক্তির ক্ষেত্রে এইচ এর মান হবে সর্বোচ্চ, কারণ এইখান থেকে আবার এইখানে নির্ণয় হবে। তো আজকে এতটুকুই থাকলো। আর পরবর্তী ক্লাসের জন্য পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে ক্ষমতা। কি আলোচনা করা হবে? ক্ষমতা। আর ক্ষমতা থেকে বিস্তারিত যতটুকু ম্যাথ করার দরকার করব। তার পরবর্তী ক্লাসে 4 নম্বর ক্লাসে এইটা নিয়ে একদম বিস্তারিত গতিশক্তি বিভব শক্তির মধ্যে কতটুকু কাজ, মানে কতটুকু ম্যাথ আসতে পারে, কিভাবে ম্যাথ আসতে পারে সৃজনশীলের, একটা সৃজনশীল থেকে কিভাবে ওই রিলেটেড 100 যত সৃজনশীলই সবগুলো যাতে শেষ করা যায় ওইভাবে শিখব। একটা সৃজনশীল শিখব এবং এমনভাবে শিখব যাতে ওই রিলেটেড যতগুলো সৃজনশীল আছে সবগুলো এক নিয়মে সলভ করা যায়। ওইটা আমাদের সম্ভবত তৃতীয় ক্লাসের শেষে অথবা চতুর্থ ক্লাস থেকে শুরু হবে। তৃতীয় ক্লাসে কালকে আলোচনা থাকবে ক্ষমতা। আর আশা করি প্রথম এইগুলো সবগুলো নোট করে রাখবে, প্র্যাকটিস করবে। আর তৃতীয় ক্লাস থেকে ওইটা নিয়ে আলোচনা করা হবে। তো আজকের ক্লাসটা এ পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকি। আর তৃতীয় ক্লাস পর্যন্ত তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। সবাই চ্যানেলটা লাইক করে দিও। আচ্ছা, যাই হোক, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।